মাসুদ রানা সিরিজের গল্প স্পর্ধা। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 1985। পর্ব 1। পুলিশ নয়, পুলিশের ইউনিফর্ম পরে আছে, প্রকাণ্ড শরীর, তার সাথে মানানসই বড় একটা মাথা ভর্তি ঝাঁকড়া চুল, কোকড়া, বয়স 45-46। জুলফির কাছে কয়েকটা পাকা চুল চেহারায় এনে দিয়েছে আভিজাত্য। গোটা অবয়ব থেকে ঠিকরে বেরোচ্ছে প্রতিভার ছটা। এক নজর তাকালেই মনে হয় যুগস্রষ্টা কালজয়ী পুরুষ হওয়ার জন্যই যেন তার জন্ম। পুলিশ ইন্সপেক্টরের ভূমিকায় একেবারেই তাকে মানায় না। তার যা প্ল্যান সেটাকে দুঃসাহসিক বললেও কম বলা হয়। চিন্তাটা সম্ভবত বদ্ধ কোনো উন্মাদের মাথাতেই শুধু আসতে পারে, কিংবা আসতে পারে দুর্লভ কোনো প্রতিভার মাথায়। এই অপারেশন সফল করে তুলতে হলে থাকতে হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, তা তার আছে। এমনভাবে প্রস্তুতি নিতে হবে যাতে কাকপক্ষীও টের না পায়নি। দরকার অকুতোভয় বিশ্বস্ত নিবেদিত প্রাণ কিছু কর্মী। জোগাড় হয়েছে। ছোট বড় খুঁটিনাটি হাজারটা কাজ, এর কোনোটাতেই এতটুকু খুঁত থাকা চলবে না। তাই বারবার রিহার্সাল দিয়ে যান্ত্রিক নৈপুণ্য আদায় করা দরকার। কর্মীদের সেভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। সম্ভাব্য সমস্ত বাধা বিঘ্নের কথা মনে রেখে তৈরি করা হয়েছে এই প্ল্যান। কোথাও কোনো গোলযোগ দেখা দিলে কি করতে হবে তাও সবাইকে জানিয়ে রাখা হয়েছে। জায়গাটা ভ্যালি সিটি আর সান ফ্রান্সিসকোর মাঝখানে, লেক মার্সেড। বাতিল একটা গ্যারেজের ভেতর রয়েছে ওরা। কবির চৌধুরীকে নিয়ে মোট 12 জন। ওদের মধ্যে আরও 3 জনের পরনে রয়েছে পুলিশের ইউনিফর্ম। গ্যারেজ মানে মুখ খোলা একটা শেড। ছাল ওঠা কংক্রিটের মেঝেতে ইঁদুরের বড় বড় গর্ত, দেয়াল আর সিলিংয়ে মাকড়সার জাল। শেডের ভেতর একটা মাত্র গাড়ি, পরিবেশের সাথে একেবারেই বেমানান। বাসের মতো দেখতে, কিন্তু বাস নয়। চকচকে একটা যান্ত্রিক দানব, কাঁধ সমান উঁচু থেকে পুরোটাই নীলচে কাঁচ দিয়ে ঢাকা। বাসে যেমন সিট থাকে, এতে তা নেই। আছে 30টা সুইভেন চেয়ার। চেয়ারগুলো পাশাপাশি বা সার করে ফেলা হয়নি, ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, শৌখিন কোটিপতির বৈঠকখানায় যেভাবে সাজিয়ে রাখা হয়। প্রতিটি চেয়ারের সাথে একটা করে ডাইনিং টেবিল, বিলাসবহুল বিমানে যেমন থাকে, টানলেই বেরিয়ে আসবে। পেছনের দিকে রয়েছে একটা ক্লক রুম আর বার। এগুলোর পেছনে অবজারভেশন ডেক। অবজারভেশন ডেকের মেঝে সরিয়ে ফেলা হয়েছে, নিচে দেখা যাচ্ছে গভীর খাদ আকৃতির ব্যাগেজ ডিপার্টমেন্ট। জায়গাটা লম্বা চওড়ায় সমান 7.5 ফিট। ব্যাগেজের বদলে ভেতরে অন্যান্য অনেক কিছুর সাথে রয়েছে একজোড়া জেনারেটর, কয়েক জোড়া সার্চ লাইট, তার মধ্যে দুটো 20 ইঞ্চি, একজোড়া অদ্ভুত দর্শন অস্ত্র, তেপায়া সহ, দেখতে অনেকটা মিসাইলের মতো, মেশিন পিস্তল, দুটো বড় আর 4টে ছোট কাঠের বাক্স, এক প্রস্থ রশি। কবির চৌধুরীর লোকজন এখনও মালপত্তর ভরছে। এই কোচ কিনতে কবির চৌধুরীর পকেট থেকে বেরিয়ে গেছে $90,000। যে কাজে এটাকে ব্যবহার করা হবে তার তুলনায় এই বিনিয়োগ নিতান্তই তুচ্ছ বলে মনে করছে সে। ডেট্রয়েটের একটা কোম্পানি এই কোচের নির্মাতা। সব মিলিয়ে মাত্র 6টা কোচ বানিয়েছে তারা। কোচটা রস পেরটকে দিয়ে কিনিয়েছে কবির চৌধুরী। পেরট কোম্পানিকে জানায় তার মালিক একজন প্রচার বিমুখ মিলিয়নিয়ার। কোচটাকে তিনি হলুদ রং করা অবস্থায় ডেলিভারি নিতে ইচ্ছে করেন। ডেলিভারি নেওয়ার সময় ওটার রং হলুদই ছিল, কিন্তু এখন ওটা দুধ সাদা। বাকি 5টা কোচের মধ্যে 2টো কিনেছে 2 জন মিলিয়নিয়ার। তারা অবসর বিনোদনের জন্য ব্যবহার করবে ওগুলো। এই 2টো কোচের পেছনে খানিকটা করে জায়গা আছে, একটা করে মিনি কার রাখার জন্য। আশা করা যায় কোচ দুটোর জন্য বিশেষভাবে 2টো গ্যারেজ তৈরি করা হয়েছে এবং বছরের 50 সপ্তাহে ওগুলো বিশ্রাম নেবে সেখানে। বাকি 3টে কোচ কিনেছে সরকার। ভোরের আলো ফুটতে আরও একটু দেরি আছে তখনও। সান ফ্রান্সিসকোর সরকারি গ্যারেজে রয়েছে কোচ 3টে, সবগুলোই সাদা। দেয়ালে পিঠ ঠেকানো একটা ক্যানভাস চেয়ারে বসে নাক ডাকছে গার্ড। তার কোলের ওপর পড়ে রয়েছে রায়ট গান, হাত দুটো চেয়ারের দুপাশে ঝুলছে। পেছনের ছোট দরজা দিয়ে ওরা 2 জন যখন ঢুকলো, গার্ড তখন ঝিমাচ্ছিল। গ্যাস গানের ট্রিগার টানলে কোনো আওয়াজ হয় না, হলেও ঝিমুনি ভাবটা কাটিয়ে জেগে উঠতে পারত না গার্ড, কারণ গ্যাসটুকু ফুসফুস স্পর্শ করা মাত্র গভীর ঘুমে ঢলে পড়েছে সে।
ঝিমুনির মধ্যে কি ঘটে গেছে কিছুই তার জানা নেই। 1 ঘন্টা পর যখন তার ঘুম ভাঙবে, ঘুমটা এত গভীর আর দীর্ঘ হলো কেন ভেবে একটু হয়তো অবাক হবে সে, কিন্তু যা ঘটে গেছে তার কিছুই টের পাবে না। ঘুমিয়ে পড়েছিল এই অপরাধটা সে তার বসের কাছে স্বীকার করবে বলে মনে হয় না। তিনটেই কবির চৌধুরীর কোচের মতো দেখতে, তবে মাঝখানেরটা তার সঙ্গীতের চেয়ে 2 টন বেশি ভারী। এর কারণ সাধারণ প্লেট গ্লাসের বদলে এতে রয়েছে বুলেট প্রুফ কাঁচ। এই কোচের ভেতরের অঙ্গসজ্জা এমনই মনোলোভা আর বিলাসবহুল যে একজন ভোগ সুখ পরায়ণ ভাগ্যবান পুরুষই শুধু এটাকে ব্যবহার করার কথা ভাবতে পারে। কোচটাকে এভাবে তৈরি করার কারণ আর কিছুই নয়, খোদ মহামান্য প্রেসিডেন্ট এটাকে তার ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহার করবেন। তাই এর নামকরণ করা হয়েছে প্রেসিডেন্সিয়াল কোচ। 2 সেট সোফা পরস্পরের দিকে মুখ করে ফেলা হয়েছে। মোটাসোটা একজন মানুষ, ঘটে যার কিঞ্চিত বুদ্ধি আছে, এই সোফায় বসার আগে দ্বিতীয়বার চিন্তা করবে। সোফাগুলো এতই নরম, এতই গভীর আর আরামদায়ক যে ভারী একজন লোক বসার পর উঠতে চাইলে হয় প্রচণ্ড ইচ্ছেশক্তির, নয়তো আর কারো সাহায্য নিতে হবে তাকে। 4টে আর্মচেয়ারের ব্যাপারেও এই কথা খাটে। বসার আয়োজন বলতে এই, দরকার হলে বরফ পানি পাওয়া যাবে, কিন্তু কৌশলে লুকিয়ে রাখা হয়েছে তার উৎসমুখ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কফি টেবিল, অনেকগুলো সোনালি ফুলদানি, দৈনিক বরাদ্দের তাজা ফুল এখনও পৌঁছায়নি এসে। এই অংশের সামনের দিকে রয়েছে ওয়াশরুম আর বার। সাধারণত বারেই রেফ্রিজারেটরে দুনিয়ার সেরা মদ থাকে, কিন্তু বিশেষ কারণে আজ তা নেই। মদের বদলে ওতে রয়েছে ফ্রুট জুস আর সফট ড্রিঙ্ক। বিশেষ কারণটা হলো এবার যারা প্রেসিডেন্টের মেহমান হয়ে এসেছেন তাদের মদ স্পর্শ করা মানা, সবাই আরব এবং মুসলমান। ওয়াশরুম আর বারের পর কমিউনিকেশন সেন্টার, কোচের পুরোটা প্রস্থ জুড়ে যার বিস্তৃতি। প্রথম দর্শনে মনে হতে পারে মিনিয়েচার ইলেকট্রনিক সিস্টেমের মেলা বসেছে। প্রেসিডেন্ট কোচে থাকলে 24 ঘন্টা ডিউটি দেওয়ার জন্য লোক থাকে এখানে। বলা হয় কোচের যা দাম তার চেয়ে অনেক বেশি খরচ পড়েছে এই কম্পার্টমেন্ট গড়ে তুলতে। যে রেডিও টেলিফোন সিস্টেমটা রয়েছে তার সাহায্যে দুনিয়ার যে কোনো শহরের সাথে যোগাযোগ করা যায়। কাচের আবরণে মোড়া 1 সেট রঙিন বোতাম আছে, বিশেষ চাবি ছাড়া ওই আবরণ সরানো সম্ভব নয়। মোট 5টা বোতাম। প্রথমটা টিপলে সাথে সাথে যোগাযোগ ঘটবে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাথে, দ্বিতীয়টা পেন্টাগনের জন্য। 3 নম্বর বোতাম এয়ারবোর্ন স্ট্র্যাটেজিক এয়ার কমান্ডারের জন্য, 4 নম্বর মস্কোর সাথে যোগাযোগ, 5 নম্বর লন্ডনের সাথে। এই কম্পার্টমেন্ট থেকে একটা ফোন লাইন চলে গেছে প্রেসিডেন্টের জন্য নির্দিষ্ট সিটের পাশে। কিন্তু আগন্তুকরা প্রেসিডেন্সিয়াল কোচ সম্পর্কে আগ্রহী নয়। তারা সামনের দরজা দিয়ে বাঁ দিকের কোচে ঢুকলো, সাথে সাথে ড্রাইভারের সিটের পাশ থেকে সরিয়ে ফেললো একটা মেটাল প্লেট। নিচের দিকে টর্চের আলো ফেললো একজন লোক, চেহারা উজ্জ্বল হয়ে উঠল, দেখে বোঝা গেল যা খুঁজছিল পেয়ে গেছে। হাত বাড়িয়ে সঙ্গীর কাছ থেকে একটা জিনিস নিল সে। পুটিন ভরা পলিথিন ব্যাগের মতো দেখতে জিনিসটা। তার সাথে জোড়া লাগানো হয়েছে একটা মেটাল সিলিন্ডার, লম্বায় 3 ইঞ্চির বেশি হবে না, ডায়ামিটারে 1 ইঞ্চি। সিলিন্ডারটা অ্যাডিসিভ টেপ দিয়ে একটা ধাতব অবলম্বনের সাথে আটকালো সে। কাজ করার সহজ সাবলীল ভঙ্গি দেখে বোঝা যায় যা করছে সে সম্পর্কে তার পরিষ্কার ধারণা আছে। লোকটা একহারা চেহারার, শরীরে মেদ বলতে কিছু নেই। নাম চেস্টন, একজন এক্সপ্লোসিভ এক্সপার্ট। পেছনের দিকে চলে এসে বারে ঢুকলো ওরা। বারের পেছনে একটা টুলের উপর দাঁড়ালো চেস্টন। ওভারহেড কাবার্ডের দরজা হাত দিয়ে সরিয়ে ভেতরে তাকালো। প্রেসিডেন্টের মোটর শোভাযাত্রার এবার যারা তার সঙ্গী হবে তাদের আর যাই অসুবিধে হোক তেষ্টায় কোনো রকম কষ্ট পেতে হবে না। মদের বোতলগুলো 2 ভাগে ভাগ করে খাড়া অবস্থায় রাখা হয়েছে। বাঁ দিকে 10টা বোতল, প্রতি সারিতে 5টা করে, বুরবন আর স্কচ। কাবার্ড থেকে চোখ নামিয়ে নিচে তাকালো চেস্টন, তারপর ঝুঁকে পড়ে কাবার্ডের বাইরে যে বোতলগুলো রয়েছে সেগুলো পরীক্ষা করলো। ভেতর আর বাইরের বোতলগুলোর মধ্যে কোনো অমিল নেই, বাইরেরগুলোও সম্পূর্ণ ভরা। তার মানে বোঝা যায় বাইরেরগুলো শেষ না হওয়া পর্যন্ত কাবার্ডের ভেতর কেউ হাত লাগাবে না। কাবার্ডের গোল ঘরগুলো থেকে 10টা বোতল তুলে সঙ্গীর হাতে দিল চেস্টন। সঙ্গী 5টা বোতল রাখলো কাউন্টারে, বাকি 5টা ভরল তার ক্যানভাস ব্যাগে।
এবার চেস্টনকে অদ্ভুত দর্শন একটা ইকুইপমেন্ট দিল সে। জিনিসটার 3টে অংশ। ছোট একটা সিলিন্ডার, কোচের সামনে যেটা ফিট করা হয়েছে এটা সেই রকমই দেখতে। একটা মৌচাক আকৃতির ডিভাইস, লম্বা এবং ডায়ামিটারে সমান 2 ইঞ্চি। আরেকটা ডিভাইস দেখতে গাড়ির ফায়ার এক্সটিংগুইশারের মতো, তবে এটা একটা প্লাস্টিক হেড রয়েছে। ওটা আর মৌচাক তার দিয়ে সিলিন্ডারের সাথে জোড়া লাগানো। মৌচাকের গোড়ায় রাবারের একটা শোষ নল রয়েছে, কিন্তু জিনিসটার ওপর তেমন আস্থা নেই চেস্টনের। দ্রুত কাজ করে এইরকম একটা শিরিষের টিউব পকেট থেকে বের করে মৌচাকের গোড়ায় প্রচুর পরিমাণ আঠা লাগালো সে। আঠা লাগানো দিকটা কাবার্ডের গায়ের সাথে চেপে ধরল। এরপর বড় আর ছোট সিলিন্ডারের সাথে জিনিসটাকে জুড়ে দিল। সবশেষে 3টে জিনিসই ভেতর দিকের গোল ঘরের সাথে, যে ঘরগুলোয় বোতল রাখা হয়, টেপ দিয়ে আটকালো। 5টা বোতল নিয়ে সামনের গোল ঘরগুলোয় আবার রাখলো সে। ডিভাইসটা সম্পূর্ণ আড়ালে পড়ে গেল। কাবার্ড খুললেও সহজে কেউ দেখতে পাবে না। কাবার্ডের দরজা বন্ধ করে টুল থেকে নামলো চেস্টন। টুলটা আগের জায়গায় রেখে বাস থেকে বেরিয়ে এলো ওরা। গার্ড তখনও শান্তিতে ঘুমোচ্ছে, তার নাক ডাকার ছন্দে কোনো পতন ঘটছে না। গ্যারেজ থেকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো ওরা। বাইরে এসে দরজায় তালা লাগিয়ে দিল। পকেট থেকে একটা ওয়াকিটকি বের করলো চেস্টন। জিজ্ঞেস করলো, S1? ডালি সিটির উত্তরে বাতিল গ্যারেজের ভেতর তার যান্ত্রিক কণ্ঠস্বর স্পিকার থেকে বেরিয়ে এলো। হাত বাড়িয়ে একটা বোতামে চাপ দিল কবির চৌধুরী। ইয়েস। ওকে, গুড। কবির চৌধুরীর কণ্ঠস্বর সম্পূর্ণ শান্ত, আনন্দ বা উত্তেজনার ছিটেফোঁটাও নেই তাতে। তা থাকার কোনো কারণও নেই। একটানা 6 হপ্তাহ প্রস্তুতি নেয়ার পর আজ কাজ করার সময় কোনো ত্রুটি দেখা দিলেই বরং আশ্চর্য হতো সে। তুমি আর জ্যাক অ্যাপার্টমেন্টে ফিরে যাও, অপেক্ষা করো। টম ওয়াল্টার আর জন মার্কুয়েজ দুজনের অনেক কিছুই অদ্ভুতভাবে মিলে যায়। সুদর্শন, আকার আকৃতি প্রায় একই। ওয়াল্টারের বয়স যদি 25 হয়, মার্কুয়েজের বয়স 24 কিংবা 26 হবে। দুজনেরই মাথায় রয়েছে সোনালি চুল। এই হোটেল কামরায় যে দুজন শুয়েছিল, এইমাত্র যাদের ঘুম ভেঙেছে, তাদের সাথেও ওয়াল্টার আর মার্কুয়েজের অদ্ভুত সব মিল রয়েছে। বিশেষ করে গায়ের রং আর শারীরিক গঠন। 4 জনের প্রায় একই রকম। চেহারায় ক্রোধ আর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে ওরা। চোখে এখন আর ঘুমের লেশ মাত্র নেই, কিন্তু লাল হয়ে আছে। ওদের একজন তীক্ষ্ণ সুরে জানতে চাইল, তোমরা কারা? কি চাও? জানো আমরা কারা? চট করে আরেকবার ওয়াল্টারের হাতটা দেখে নিল। ভেবেছ তোমার হাতের খেলনা দেখে আমরা ভয় পাবো? বেরিয়ে যাও। আরে এসব কি? অবাক হবার ভান করল ওয়াল্টার, কিন্তু তার কথা বলার ভঙ্গিটা হাস্যরসাত্মক। ভদ্রলোকেরা এভাবে চিৎকার করে নাকি? বেরিয়ে যাও। একজন নেভাল অফিসার হয়ে এরকম ভাষা ব্যবহার করছো? ছি। নিজের ডান হাতের দিকে তাকিয়ে ব্যারেল পিস্তলটা দেখালো সে। বাঁ হাতের আঙ্গুল দিয়ে স্পর্শ করলো সাইলেন্সার। তারপর মুখ তুলে আবার বলল, তুমিও জানো এটা খেলনা নয়। মুখে যায় বলুক, খেলনা যে নয় লোকটা তা জানে। ওয়াল্টার আর মার্কুয়েজের আচরণে শান্ত ঠান্ডা একটা পেশাদারি ভাব আছে, সেটাই ওদের দুজনকে ভয় পাইয়ে দিল। বিছানায় শোয়া অবস্থা থেকে ওদের ওপর ঝাঁপিয়ে পড়তে গেলে কি ঘটবে আন্দাজ করে নিতে অসুবিধে হলো না, তাই চুপচাপ শুয়েই থাকলো ওরা। বেরেটা ধরা হাতটা ওয়াল্টারের শরীরের পাশে ঢিলে ভঙ্গিতে ঝুলছে। পিস্তলটা ধরে আছে অবহেলার সাথে। কাঁধ থেকে নামিয়ে একটা লেদার ব্যাগ খুলল মার্কুয়েজ। ভেতর থেকে বের করলো এক প্রস্থ রশি। লোক দুজনকে এত দ্রুত আর শক্ত করে বেঁধে ফেলল সে, বুঝতে অসুবিধে হয় না দীর্ঘদিন চর্চার ফলে আশ্চর্য দক্ষতা অর্জন করেছে এই কাজে। তার কাজ শেষ হতে একটা কাবার্ড খুলল ওয়াল্টার। ভেতর থেকে একজোড়া স্যুট বের করলো। তার একটা মার্কুয়েজকে ধরিয়ে দিয়ে বলল, গায়ে হয় কি না দেখো। গায়ে তো স্যুটগুলো হলোই, হ্যাটগুলোও হলো মাথায়। হ্যাট বা স্যুট ছোট বড় হলেই বরং আশ্চর্য হতো ওয়াল্টার। বস সম্পর্কে জানা আছে তার। মিস্টার কবির চৌধুরী আগেই সব তথ্য জোগাড় করে রাখেন, যাতে কাজের সময় কোনো অসুবিধাতে পড়তে না হয়। 6 ফিট লম্বা একটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরীক্ষা করলো মার্কুয়েজ।
চেহারায় ক্ষীণ ও একটু বিষণ্ণ ভাব ফুটল। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আসলে আইনের লোক হওয়াই উচিত ছিল। দেখো না, ইউএস নেভির একজন লেফটেন্যান্টের স্যুট কি চমৎকার মানিয়ে গেছে আমাকে। ঘাড় ফিরিয়ে ওয়াল্টারের দিকে তাকালো সে। তোমাকেও কিন্তু দারুণ মানিয়েছে। বন্দীদের একজন জানতে চাইল, এই ইউনিফর্ম তোমরা কেন নিজেকে সামলে নিয়ে প্রশ্নটা একটু ঘুরিয়ে উচ্চারণ করলো সে। এই ইউনিফর্ম কেন দরকার তোমাদের? বোকাদের নিয়ে এই এক জ্বালা। ইউনিফর্ম কেন দরকার, এই সহজ কথাটা মাথায় ঢুকছে না। বন্দি লোকটার চোখজোড়া বড় বড় হয়ে উঠল। তার মানে তুমি বলতে চাইছো? হ্যাঁ, এবং তোমার জ্ঞাতার্থে জানাচ্ছি সিকোরস্কি, আমরা তোমাদের চেয়ে ভালোই চালাতে পারি। কিন্তু ইউনিফর্ম, এই জিনিস তো তোমরা বানিয়েও নিতে পারতে। এত ঝুঁকি নেওয়ার কী দরকার ছিল? তোমাদের সাথে কিছু ডকুমেন্ট থাকে, আইডেন্টিফিকেশন, লাইসেন্স ইত্যাদি, ওগুলোও আমাদের দরকার। ওয়াল্টার তার সদ্য পরা স্যুটের পকেটে চাপড় দিল। এতে নেই। কোথায় আছে? অপর বন্দি বলল, পচে মরো, জাহান্নামে যাও। ওয়াল্টার উত্তেজিত হলো না, বলল, তোমরা এখন অসহায়, বেয়াদবি করলে মারবো, কথা শুনলে আদর হয়তো করবো না, কিন্তু টর্চারের হাত থেকে বেঁচে যাবে। কোথায়? প্রথম লোকটা বলল, নেভি ওগুলোকে ক্লাসিফাইড ডকুমেন্ট বলে মনে করে। আমাদের ওপর হুকুম ছিল, তাই কাগজপত্র সব ম্যানেজারের সেফে জমা রেখেছি। অসহায় ভঙ্গি করে কাজ ঝাঁকালো ওয়াল্টার। কি জ্বালাতন, শুধু শুধু সময় নষ্ট করছো কেন? বিশ্বাস না করলে? প্রথম বন্দিকে বাধা দিয়ে ওয়াল্টার বলল, কাল সন্ধ্যের সময় এই হোটেলে উঠেছো তোমরা। রিসেপশনিস্টের পাশে একটা আর্ম চেয়ারে কে বসেছিল মনে আছে? কে? লাল চুলো একটা মেয়ে, সুন্দরী, মনে পড়ে? বন্দিরা চট করে একবার দৃষ্টি বিনিময় করলো। বোঝা গেল মনে পড়েছে। মেয়েটা কি রেখে বলেছে, তোমরা কেউই কিছু জমা রাখোনি, কাজেই তোমরা মিথ্যে কথা বলছো। সত্যি মিথ্যে বুঝি না। দ্বিতীয় বন্দি বলল, ডকুমেন্ট তোমরা পাবে না। ওয়াল্টার এমনভাবে শুরু করলো, লোকটার কথা যেন শুনতেই পায়নি। তোমাদের সামনে 3টে পথ খোলা আছে, হয় বলবে, না হয় আমরা তোমাদের মুখ বেঁধে মারধর করার পর বলবে, কিংবা আমরা সার্চ করব, তোমরা দেখবে, অবশ্য তখনও যদি তোমাদের জ্ঞান থাকে। প্রথম বন্দিকে নার্ভাস দেখালো। তোমরা কি আমাদেরকে খুন করতে চাও? কেন খুন করব কেন? সত্যি সত্যি যেন আকাশ থেকে পড়ল মার্কুয়েস। আমরা পুলিশের কাছে যাব। দ্বিতীয় বন্দি বলল, আবার দেখলে তোমাদের চিনতে পারবো। তোমরা আর আমাদের দেখবে না। কিন্তু মেয়েটাকে, ওকেও আমরা চিনতে পারবো। এদিক ওদিক মাথা নাড়ল ওয়াল্টার। সে তার ছদ্মবেশ খুলে ফেলেছে। মার্কুয়েজের দিকে তাকালো সে। যন্ত্রপাতি বের করো, এভাবে সময় নষ্ট করার কোনো মানে হয় না। লেদার ব্যাগ থেকে একজোড়া সরু মুখের প্লায়ার্স বের করলো মার্কুয়েজ। অত্যন্ত দুঃখের সাথে তোমাদের মুখে টেপ লাগাতে যাচ্ছি আমি। বন্দিরা আবার পরস্পরের দিকে তাকালো। প্রথমজন এদিক ওদিক মাথা নাড়ল। দ্বিতীয় লোকটা বড় করে নিঃশ্বাস ফেলল। প্রথমজন বলল, ভাগ্যে যা আছে তা তো ঘটবেই, শুধু শুধু নিজের চেহারা নষ্ট করতে যাই কেন? এই তো বুদ্ধিমানের মতো কথা। কার্পেটের তলায়, দরজার কাছে। কার্পেটের নিচেই পাওয়া গেল ডকুমেন্টগুলো, 2টো ওয়ালেটের ভেতর। ওয়ালেট খুলে ভেতরের কাগজপত্র দ্রুত পরীক্ষা করলো ওয়াল্টার আর মার্কুয়েজ। পরস্পরের দিকে তাকিয়ে মাথা ঝাঁকালো। 2টো ওয়ালেটেই বেশ কিছু ডলার রয়েছে, সেগুলো বের করে টেবিলের উপর রাখলো তারা। তাই দেখে রাগে গড়গড় করে উঠল দ্বিতীয় বন্দি। বলল, চোর হলেও লোক তোমরা খারাপ নাও। ভুল করলে, সবিনয়ে বলল মার্কুয়েজ। আমরা চোর নই, ডাকাত। অল্পে সন্তুষ্ট নই, তাই ডলারগুলো নিচ্ছি না। কথা শেষ করে স্যুটের পকেট থেকে আরও কিছু ডলার বের করে টেবিলের উপর রাখল সে। ওয়াল্টারও তাই করল। টেবিলের উপর প্রায় 1000 ডলার জমল। বন্দিরা আবার দৃষ্টি বিনিময় করল। একজন বলল, এত টাকা, আর তোমরা বলছো অল্প? আমাদের নজর আরও বড়। হাতে প্লায়ার্স নিয়ে বিছানার দিকে এগুলো মার্কুয়েজ। এবার তোমাদের মুখ বন্ধ করব। বন্দীদের চোখে আতঙ্ক আর সন্দেহ ফুটে উঠল। একজন বলল, কিন্তু এইমাত্র বললে।
বিছানার উপর উঠে বসার ব্যর্থ চেষ্টা করলো সে। ভয় পেও না, মেরে ফেলার ইচ্ছে থাকলে গুলি করতাম। সাইলেন্সার থাকায় কোনো শব্দ হতো না। ঘর থেকে আমরা বেরিয়ে গেলেই চিৎকার করে লোক জড়ো করবে, তা হতে দিই কীভাবে? কিছু না, মুখে শুধু টেপ লাগাবো। বন্দীদের মুখ বন্ধ করার পর ওয়াল্টার বলল, আমরা যে কাপড়গুলো রেখে যাচ্ছি ওগুলো পরো তোমরা। ইউএস নেভির অফিসাররা শুধু আন্ডারওয়্যার পরে রাস্তায় বেরোবে? শিউরে উঠল সে, ভাবাই যায় না। আমরা চলে যাবার পর তোমরা ক্যাঙ্গারু নাচ নাচবে জানি, বলল মার্কুয়েজ। লেদার ব্যাগ থেকে একটা গ্যাস গান বের করলো সে। কিন্তু তা আমরা চাই না। আমরা চাই অন্তত ঘন্টা দুয়েক শান্তিতে ঘুমাও তোমরা। দুঃখিত, বলে গ্যাস গানের ব্যারেল বন্দীদের মুখের কাছে নিয়ে গিয়ে ট্রিগার টেনে দিল। কামরা থেকে করিডোরে বেরিয়ে এসে দরজা বন্ধ করলো ওরা। দরজার গায়ে ঝুলিয়ে দিল একটা নোটিশ, তাতে লেখা, বিরক্ত করবেন না। এরপর তালার ভেতর প্লায়ার্স ঢুকিয়ে জোরে চার দিল মার্কুইস। তালার কলকবজা চ্যাপ্টা হয়ে গেল। চাবি দিয়েও ওটাকে আর খোলা যাবে না। দরজা খুলতে হলে তালা ভাঙতে হবে। নিচে নেমে এসে রিসেপশন ক্লার্কের দিকে এগোলো ওরা। অল্প বয়স, প্রফুল্ল বদন। ওদেরকে দেখতে পেয়ে উজ্জ্বল হাসির সাথে সুপ্রভাত জানালো। কাল রাতে আপনার ডিউটি ছিল না? মন্তব্য করল ওয়াল্টার। ছিল না স্যার। ম্যানেজমেন্ট বিশ্বাস না করলেও আসলে ডেস্ক ক্লার্কেরও মাঝে মধ্যে একটু ঘুম দরকার হয়। হঠাৎ তার চেহারায় কৌতূহল ফুটে উঠল। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করব স্যার। কি প্রশ্ন? ওয়াল্টারকে একটু সতর্ক দেখালো। আপনারাই তো প্রেসিডেন্টের মোটর শোভাযাত্রার উপর হেলিকপ্টার নিয়ে পাহারায় থাকবেন, তাই না? ওয়াল্টার হাসল। হ্যাঁ, এটা কোনো গোপন ব্যাপার নয়। কাল রাতে আমাদের নামে একটা অ্যালার্ম কল এসেছে, কার্টার আর মার্টিন। কলটা কি রেকর্ড হয়ে গেছে? জি স্যার। শুনুন। গলার স্বর হঠাৎ খাদে নামিয়ে বলল ওয়াল্টার। কাজটা উচিত হচ্ছে না, তবু নেভির কিছু জিনিস কামরায় রেখে যাচ্ছি আমরা। ওখানে কারো ঢোকা চলবে না। কাজ থেকে ফিরতে ঘন্টা 3 লাগবে আমাদের। আপনি যদি কথা দেন। অবশ্যই কথা দিচ্ছি, আপনাদের কামরার ধারে কাছে কেউ যাবে না। এখনই একটা নোটিশ, সেটা আমরা ঝুলিয়ে দিয়ে এসেছি। হোটেল থেকে বেরিয়ে প্রথম যে টেলিফোন বুথ পেল তার পাশে থামলো ওরা। মার্কুয়েজের কাছ থেকে লেদার ব্যাগ নিয়ে ভেতরে ঢুকলো ওয়াল্টার। ব্যাগ থেকে একটা ওয়াকিটকি বের করে সুইচ অন করলো। ডালি সিটির উত্তরে বাতিল গ্যারেজের ভেতর অপেক্ষা করছিল কবির চৌধুরী। যোগাযোগ হতে ওয়াল্টার জানতে চাইল, S1? ইয়েস। ওকে, গুড, জায়গায় চলে যাও। সান ফ্রান্সিসকো থেকে উপসাগরের উত্তরে ম্যারিন কাউন্টি, জায়গাটার নাম সসেলিটো। সসেলিটো থেকে অনেকটা উপরে পাহাড়ি এলাকা। কেবিনগুলো একটার কাছ থেকে আরেকটা বহু দূরে, খালি চোখে দেখতে পাওয়া যায় না। এইরকম একটা কেবিন থেকে বেরিয়ে এলো ওরা 6 জন। দেখে মনে হতে পারে খেটে খাওয়া লোকের একটা দল। 4 জনের পরনে ওভারঅল নোংরা হয়ে আছে, বাকি 2 জনের গায়ে রং ওঠা রেইনকোট। তোবড়ানো একটা স্টেশন ওয়াগনে চড়ে শহরের দিকে রওনা হলো ওরা। তাদের দক্ষিণে গোল্ডেন গ্রেট ব্রিজ আর সান ফ্রান্সিসকো। দিনের প্রথম রোদ লেগে ঝলমল করছে আকাশ ছোঁয়া সার সার অট্টালিকা। মেইন রোডে উঠে এলো স্টেশন ওয়াগন। নোঙর ফেলা কয়েকশো জলযান আর বোট হাউসকে পাশ কাটিয়ে এলো ড্রাইভার। ঢুকে পড়লো একটা সাইড রোডে। ওয়াগন থামিয়ে ইঞ্জিন বন্ধ করলো সে। পাশের লোকটাকে নিয়ে রাস্তায় নেমে গা থেকে খুলে ফেললো রেইনকোট। সাথে সাথে ইউনিফর্ম পরা ক্যালিফোর্নিয়ার স্টেট পেট্রোলম্যান হয়ে গেল 2 জন। ড্রাইভারের নাম রজার হিল, পরনে সার্জেন্টের ইউনিফর্ম। লোকটা 6 ফিট 3 ইঞ্চি লম্বা, মোটাসোটা, লাল মুখো, চোখ দুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। তাকে দেখে পুলিশ বলেই মনে হয়, যদিও পুলিশের সাথে তার সম্পর্ক আদায় কাজ কলায়। তার সঙ্গী বব ইয়ং, সেও বেশ লম্বা, তবে মোটা নয়। ববের মুখে অনেকগুলো কাটাকুটির দাগ, বেশিরভাগই ধারালো ছুরির ডগা থেকে তৈরি হয়েছে। সারাক্ষণ ভুরু কুচকে রাখা তার একটা বদ অভ্যাস। পায়ে হেঁটে এগোলো ওরা। একটা বাস নিয়ে ঢুকে পড়লো এলাকার পুলিশ স্টেশনে। কাউন্টারের পেছনে 2 জন পুলিশকে দেখা গেল। একজন যুবক, অপরজন তার বাপের বয়সী। 2 জনকেই ক্লান্ত আর ম্লান দেখাচ্ছে। তাদের লম্বা ডিউটি প্রায় শেষ হয়ে এসেছে। খানিক পরই বাড়ি ফিরে ঘুম দেবে। সার্জেন্ট আর পেট্রোলম্যানকে দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো তারা। হাসি হাসি চেহারা করলো, কিন্তু চোখে প্রশ্ন। গুড মর্নিং, গুড মর্নিং।
রসিক অফিসারের ভূমিকায় অবতীর্ণ হলো রজার হিল। আমি সার্জেন্ট হিল, সাথে পেট্রোলম্যান ইয়ং। পকেট থেকে টাইপ করা একটা কাগজ বের করে চোখ বুলালো সে। তোমরা নিশ্চয়ই হাউসেন আর ফগল। চেহারায় কিছুটা মিল আছে, কিন্তু তোমরা নিশ্চয়ই বাপ বেটা নও। জি না, বলল হাউসেন। যুবকের কথায় টেক্সাসের আঞ্চলিক টান। কিন্তু আপনি আমাদের নাম জানলেন কিভাবে? হাউসেনের মুখের সামনে হাতের কাগজটা একবার দোলালো হিল। এতে আছে। হাসি খুশি চেহারায় একটা গাম্ভীর্যের ছাপ পড়ল। বোঝা গেল আমরা যে আসছি তোমাদের বস সেটা তোমাদেরকে জানায়নি। ব্যাড, ভেরি ব্যাড। ব্যাপারটা আজ সকালের মোটর শোভাযাত্রা নিয়ে ফাইনাল চেক আপ করতে বেরিয়ে এমন সব অনাসৃষ্টি কাণ্ড চোখে পড়ল, ইচ্ছে করলে এমন রিপোর্ট দিতে পারি একটারও চাকরি থাকবে না। এই রাজ্যে বেশিরভাগ পুলিশ হয় অশিক্ষিত নয় পাথর, কানে শুনতে পায় না। বয়স্ক ফগল সবিনয়ে শুরু করলো। সার্জেন্ট, আমরা কি দোষ করেছি তা যদি জানতে পারি। দোষ? তোমরা? না না, তোমরা দোষ করবে কেন? সব আমার কপালের লিখন। তা না হলে ভোর অন্ধকার থাকতে কাজে বেরিয়েছি, এখনো পেটে দানা পানি পড়ল না কেন? কাগজের ওপর আরেকবার চোখ বোলালো সে। 4টে জিনিস ঠিক আছে কিনা জানতে চাই আমি। জি বলুন। দিনের প্রথম পালা বদলের সময় তারা কজন আসে, পেট্রোল কারগুলো কোথায়, সেলগুলোর কি অবস্থা। মুখস্থই ছিল হিলের, তবে অভিনয়টা নিখুঁত করার জন্য কাগজে চোখ রেখে প্রশ্নগুলো করল সে। আর কিছু না? না, এখানে আমি 2 মিনিটের বেশি নষ্ট করতে রাজি নই। সেই রিচমন্ড পর্যন্ত সবকটা পুলিশ স্টেশনে যেতে হবে আমাকে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। পালাবদল সকাল 8টায়, বলল হাউসেন। এমনি সময় 4 জন আসে, আজ আসবে 8 জন। কারগুলো বাধা পেয়ে থেমে গেল সে। চলো দেখব। বোর্ড থেকে চাবি নামালো ফগেল। ওদেরকে পথ দেখিয়ে গ্যারেজে নিয়ে এলো সে। চকচকে একজোড়া পুলিশ কার, যেন এইমাত্র শোরুম থেকে নিয়ে আসা হয়েছে। একজন প্রেসিডেন্ট, একজন কিং আর একজন প্রিন্স এই পুলিশ স্টেশনের এলাকা দিয়ে যাবেন, তাই ঘষে মেজে রং লাগিয়ে নতুন করে তোলা হয়েছে গাড়ি দুটোকে। ইগনিশন কি? ইগনিশনে। অফিস রুমে ফিরে এসে প্রবেশ পথের দিকে তাকালো হিল। জানতে চাইল, চাবি? জি। চোখ বুজে একটু হাসলো হিল। বলল, বলেছি না পাথর। তারপর চোখ মেলে কটমট করে তাকালো। আমিও জানি দরজায় কখনোই তালা লাগানো হয় না, কিন্তু আজ সকালে মুহূর্তের নোটিসে তোমাদের সবাইকে স্টেশন ছেড়ে বেরিয়ে পড়তে হতে পারে। তখন তোমরা কি স্টেশন খোলা রেখেই বেরিয়ে পড়বে? ও আচ্ছা, বলে বোর্ডের দিকে হাত তুলে একটা চাবি দেখালো ফগেল। এবার সেল দেখব। চাবি হাতে হিলকে পথ দেখিয়ে নিয়ে চলল ফগেল। একটা প্যাসেজ ধরে খানিক এগিয়ে বাঁক নিল ওরা। এখন আর অফিস থেকে ওদেরকে দেখা যাচ্ছে না। সেলের সামনে দাঁড়ালো ফগেল। ভেতরে ঢুকবো? সেলের তালা খুলে একপাশে সরে দাঁড়ালো ফগেল। ভেতরে ঢুকে এদিক ওদিক তাকালো হিল। তারপর এক কোণে দাঁড়িয়ে চোখ তুলে তাকালো সিলিংয়ের দিকে। ওটা কি? তাড়াতাড়ি সেলের ভেতর ঢুকে হিলের পাশে দাঁড়ালো ফগেল। ওপর দিকে তাকিয়ে 1 সেকেন্ড পর বলল, ঝুল। ঝুল? ঝুল কোত্থেকে এলো? মাকড়সার জালে ধোয়া লেগে। ধোয়া? সেলের ভেতর ধোয়া আসে কোত্থেকে? কঠিন সুরে জানতে চাইল হিল। জি মানে হাজতিরা সিগারেট খায় তো। পকেট থেকে একটা হাত বের করলো হিল। কিন্তু তুমি খাবে গুলি। হাতের রিভলভারটা ফগেলের পাঁজরে চেপে ধরে বলল সে, যদি এই সেল থেকে বেরোবার চেষ্টা করো। হা হয়ে গেল ফগেল। হাঁটা আরও একটু বড় হলো হাউসেনকে দেখে। তার পিঠে রিভলভার ধরে সেলের ভেতর ঢুকছে বব ইয়ং। বন্দীদের মুখের ভেতর তুলো ভরে ঠোঁটে টেপ লাগিয়ে দেওয়া হলো। লোহার বারে পিঠ ঠেকিয়ে মেঝেতে বসানো হলো। 2 বারের মাঝখানের ফাঁক দিয়ে বের করে নিয়ে এসে 2 জোড়া হাতে লাগিয়ে দেওয়া হলো হাতকড়া। হাতকড়ার চাবি পকেটে ভরল হিল। অফিস কামরায় ফিরে এসে বোর্ড থেকে আরও 2 সেট চাবি নিয়ে পকেটস্থ করল সে। তারপর ববের পিছু পিছু বাইরে বেরিয়ে এসে দরজায় তালা লাগালো। দরজার চাবিও চলে গেল তার পকেটে। উঠোন ঘুরে এবার ওরা ফিরে এলো গ্যারেজে। গাড়ি দুটো বের করলো। গ্যারেজের দরজায় তালা লাগাবার জন্য রয়ে গেল হিল।
সঙ্গীদের ডেকে নিয়ে আসার জন্য স্টেশন থেকে বেরিয়ে গেল বব। তারা চারজন যখন স্টেশনে ঢুকলো, দেখে তখন আর খেটে খাওয়া মানুষ বলে মনে হলো না। পরনে ওভারঅল নেই, চারজনই এখন ইউনিফর্ম পরা ক্যালিফোর্নিয়া স্টেট পেট্রোল। ওদেরকে নিয়ে US 101 ধরে উত্তর দিকে ছুটল জোড়া পুলিশ কার। তারপর বাঁক নিয়ে স্টেট 1 ধরে পশ্চিম দিকে মাউন্ট টামালপাইস স্টেট পার্কে থামলো ওরা। পকেট থেকে ওয়াকিটকি বের করলো হিল। জিনিসটা তার ইউনিফর্মের সাথে চমৎকার মানিয়ে গেছে। বোতাম টিপে বলল, S1। বাতিল গ্যারেজে এখনও অপেক্ষা করছে কবির চৌধুরী। ইয়েস। ওকে, গুড, থাকো। নব হিলের মাথায় বিলাসবহুল 5 তারা একটা হোটেল। কাল রাতটা এখানেই কাটিয়েছেন মেহমানরা। ডিনারের পর গভীর রাত পর্যন্ত প্রেসিডেন্টের সাথে আলোচনা হয়েছে তাদের। তেল নিয়ে আলোচনার আমন্ত্রণ পেয়ে দয়া করে পায়ের ধুলো দিয়েছেন তারা, কিন্তু সে প্রসঙ্গে আলোচনা এখনো শুরুই হয়নি। কাল রাতে প্রেসিডেন্টের সাথে তাদের আলোচনার বিষয় ছিল মধ্যপ্রাচ্যের রাজনীতি। চলতি দুনিয়ায় যার কাছে তেল আছে তাকেই সবাই তেল মাখায়, এমনকি যুক্তরাষ্ট্রের চিফ এক্সিকিউটিভও এই রীতি ভাঙতে চান না। মেহমানদের খুশি করার জন্য রাতটা তিনি তাদের সাথে এই হোটেলেই কাটিয়েছেন। মাত্র সকাল হয়েছে। হোটেলের উঠান আর সামনের রাস্তা একরকম নির্জনই বলা যায়। সব মিলিয়ে মাত্র 7 জন লোককে দেখা গেল। তাদের 6 জন হোটেলের সামনে সিঁড়িতে রয়েছে, বাকি একজন রাস্তায়। 7 নম্বর লোকটা প্রায় 6 ফিট লম্বা, সুদর্শন। তার হাবভাবে বুদ্ধিমত্তা আর ক্ষিপ্রতার ছাপ অত্যন্ত স্পষ্ট। জুলফি এবং কানের ওপর কিছু কিছু চুলে পাক ধরলেও চেহারা থেকে তারুণ্যের ভাব এখনও অদৃশ্য হয়নি। শান্ত ধীর ভঙ্গিতে রাস্তায় পায়চারি করছে সে। বাকি 6 জন লোক তাকে লক্ষ্য করে নিজেদের মধ্যে ঘন ঘন দৃষ্টি বিনিময় করছে। এদের মধ্যে 2 জন হলো গেটকিপার, 2 জন পুলিশ, বাকি 2 জন সাদা পোশাকে FBI। FBIদের গায়ে কোট, দুজনেরই বাঁ দিকে বগলের কাছটা কেমন বেঢপভাবে ফুলে আছে। 7 নম্বর লোকটাকে নিয়ে দারুণ অস্বস্তির মধ্যে পড়ে গেছে ওরা। একজন নাগরিক যদি রাস্তায় পায়চারি করে, সেখান থেকে তাকে চলে যেতে বলার কোনো আইন নেই, কিন্তু নিখুঁতভাবে দায়িত্ব পালন করতে হলে লোকটাকে ওখানে থাকতে দেওয়াও চলে না। কাজেই কী করা যায় ঠিক করার জন্য নিচু গলায় নিজেদের মধ্যে পরামর্শ শুরু করলো তারা। ঠিক হলো ইউনিফর্ম পরা একজন পুলিশ সিঁড়ির ধাপ বেয়ে নেমে গিয়ে লোকটার সাথে কথা বলবে, বুঝিয়ে অনুরোধ করে বা অন্য যে কোনো উপায়ে লোকটাকে ওখান থেকে সরাতে হবে। সিঁড়ির ধাপ বেয়ে নেমে এলো ইউনিফর্ম। পায়চারিরত লোকটার সাথে হাঁটতে শুরু করলো। বলল, গুড মর্নিং স্যার। কিছু যদি মনে না করেন স্যার, বোঝেনি তো, আপনি যদি অন্য কোথাও গিয়ে হাওয়া খান, মানে এখানে আমরা একটা দায়িত্ব পালন করছি তো। লোকটা বাধা দিয়ে পাল্টা প্রশ্ন করলো, আমিও যে একটা দায়িত্ব পালন করছি না, কে বলল তোমাকে? স্যার প্লিজ ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। হোটেলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন, তাদের নিরাপত্তা। হ্যাঁ, তাদের নিরাপত্তা। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল লোকটা। তাদের নিরাপত্তার কথা ভেবে তোমরা সবাই উদ্বিগ্ন, কিন্তু আমিও কি কম উদ্বিগ্ন? কোটের ভেতরের পকেটে হাত গুলিয়ে ওয়ালেট বের করলো সে, সেটা মেলে ধরল ইউনিফর্মের চোখের সামনে। ওয়ালেটের ভেতর কার্ডটা দেখে প্রথমে ইউনিফর্মের চোখ দুটো বিস্ফোরিত হয়ে উঠল, তারপর ঝুলে পড়ল মুখ। ঢোক গিলল সে। কালো ছায়া পড়ল চেহারায়। তাড়াতাড়ি কথা বলতে গিয়ে 2-1 তোতলালো। আমি দুঃখিত স্যার, মিস্টার রোজেন স্যার। দুঃখিত আমিও। দুঃখিত আমেরিকার জন্য, দুঃখিত যাদের তেল নেই তাদের সবার জন্য। ওহ গড, কি একখানা সার্কাস! ইউনিফর্ম পরা অফিসারের চেহারা যতক্ষণ না সহজ স্বাভাবিক হয়ে উঠল ততক্ষণ কথা বলে গেল সে। পায়চারি কিন্তু মুহূর্তের জন্যও থামেনি। ধাপ বেয়ে সিঁড়ির মাথায় উঠে গেল অফিসার। খোঁচা মারা ব্যঙ্গাত্মক হাসির সাথে একজন FBI বলল, খুব দেখিয়েছ, সামান্য একজন লোককে হটাতে পারো না, তাহলে ভিড় সরাবে কিভাবে? তুমি না হয় একবার চেষ্টা করে দেখো না। তাচ্ছিল্যের সাথে হাসলো FBI। বলল, এটা আবার একটা কাজ নাকি? ঠিক আছে, তুমি যখন দেখতেই চাও, যাচ্ছি। সিঁড়ির 3টে ধাপ নেমে থমকে দাঁড়ালো সে। ঘাড় ফিরিয়ে পুলিশ অফিসারের দিকে তাকালো। আচ্ছা, লোকটা তোমাকে কি যেন দেখালো? কার্ড? কার্ড। মুচকি হেসে বলল পুলিশ অফিসার। কে? হাসালে দেখছি।
খোঁচা মারা ব্যঙ্গাত্মক হাসি হেসে প্রতিশোধ নিল পুলিশ অফিসার। তুমি কেমন এফবিআই হে, নিজের ডেপুটি ডিরেক্টরকে চিনতে পারো না? জেসাস! এফবিআই এর চোখের পলকে সিঁড়ির মাথায় ফিরে আসাটা অলৌকিক একটা ব্যাপার বলে মনে হলো। কি হলো? অবাক হবার ভান করল পুলিশ অফিসার। ভদ্রলোককে হটাবে না? কৃত্রিম গাম্ভীর্যে থমথমে হয়ে উঠল এফবিআই এর চেহারা। ভারী গলায় বলল, এখন থেকে এ ধরনের ছোটোখাটো কাজ ইউনিফর্মের উপর ছেড়ে দিলাম আমি। একজন বেলবয় মাঝবয়সী সিঁড়ির মাথায় উদয় হলো। খানিক ইতস্তত করল সে, তারপর ধাপে নেমে এলো রাস্তায়। পায়চারি থামিয়ে তাকে কাছে আসার জন্য হাত নেড়ে উৎসাহ দিল ব্যারি রোজেন। লোকটার মুখে বয়সের ছাপের সাথে যোগ হয়েছে দুশ্চিন্তার গভীর কয়েকটা রেখা। কাছে এসে বলল, আপনি কি স্যার ভয়ঙ্কর ঝুঁকি নিচ্ছেন না? সিঁড়িতে ওদের সাথে এফবিআইও রয়েছে। কোথায় ঝুঁকি? রোজেন সকৌতুকে হাসল। ওরা দুজন ক্যালিফোর্নিয়া এফবিআই আর আমি ওয়াশিংটন। খোদ ডাইরেক্টর জেনারেলও যদি ওদের কোলের ওপর এসে বসে, ওরা চিনতে পারবে কিনা সন্দেহ। কি খবর নিয়ে এসেছো বলি? তারা সবাই তাদের স্যুটে ব্রেকফাস্ট সারছেন। ঘুম থেকে উঠতে দেরি হয়নি কারো। 10 মিনিট পর পর খবর চাই আমি। জি স্যার। আপনি বলছেন বটে ঝুঁকি নেই, কিন্তু আমার কেমন যেন লাগছে। হোটেলের ভেতরের অবস্থা কি জানেন? এফবিআই গিজ গিজ করছে। সকাল থেকে 6 বার চেক করা হয়েছে আমাকে। এক অফিস থেকে আরেক অফিসে যেতে হলে ম্যানেজারকেও থামানো হচ্ছে। আর ওই যে জানালাগুলো দেখছেন, প্রতিটি জানালার পেছনে একটা করে রাইফেল, প্রতিটি রাইফেলের পেছনে একজন করে স্নাইপার। হাসি হাসি মুখ করে রোজেন বলল, আমি জানি বলি, ঝড়ের ঠিক মধ্যিখানটায় রয়েছি আমি, যেখানে বাতাসের কোনো উপদ্রব নেই। আমি সম্পূর্ণ নিরাপদ। কিন্তু একবার যদি ধরা পড়েন? পড়ব না। আর যদি পড়িও, তোমার কোনো ভয় নেই। কি বলছেন ভয় নেই? আপনার সাথে কথা বলছি, সবাই দেখছে না? কেন? কারণ আমি এফবিআই। কথাটা আমি বলেছি তোমাকে। তুমি অবিশ্বাস করার কোনো কারণ দেখোনি। সিঁড়ির মাথায় ওরা 6 জনও ঠিক তাই বিশ্বাস করে, আমি এফবিআই। তাছাড়া বলি, 5th অ্যাডভেন্টের বরাদ দিয়ে আবেদনের সুযোগ তো খোলাই থাকবে তোমার। বুলি বিদায় নিল। সিঁড়ির মাথায় দাঁড়ানো 6 জন লোকের চোখের সামনে পকেট থেকে একটা ওয়াকিটকি বের করল রোজেন। S1? ইয়েস, কবির চৌধুরীর নিরুদ্বিগ্ন কণ্ঠস্বর। যথাসময়ই। গুড। S1 এখন রওনা হচ্ছে, প্রতি 10 মিনিটে একবার, রাইট? রাইট স্যার। আমার জমজের খবর কি স্যার? কোচের পেছন দিকে তাকালো কবির চৌধুরী। মুখ আর হাত বাঁধা লোকটা দুধারের আসনের মাঝখানে বসে আছে। তার আর রোজেনের চেহারায় আশ্চর্য মিল। বাজবে। প্রকাণ্ড কোচটাকে ধীরে সুস্থে 280 নম্বর রোডে তুলে নিয়ে এলো রস পেরট, তারপর সাউদার্ন ফ্রিওয়ে ধরে উত্তর পূব দিকে ছুটিয়ে দিল। কোনো কোনো মানুষকে দেখলেই মনে হয় বাঘ। সেই দুর্লভদের মধ্যে রস পেরট একজন। বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার নয়, বরং একটু খাটোই বলা যায়, কিন্তু গাট্টা-গোট্টা। কুচকুচে কালো কোকড়া চুল খুলি কামড়ে আছে, মাথাটা হুবহু কুমড়ো আকৃতির। কান আর মাথার মাঝখানে কোনো ফাঁক নেই, মনে হয় খুলির সাথে ও দুটো যেন সাটা। নাকটা বেশ বড়, কিন্তু চ্যাপ্টা। সন্দেহ নেই অতীতে শক্ত ভারী কিছুর সাথে ওটার সংঘর্ষ হয়েছিল। তার একটা প্রবণতা হলো জেগে থাকা অবস্থায় চেহারায় উদাস বিষণ্ণ একটু হাসি ধরে রাখা, যেন সিদ্ধান্ত নিয়েছে এই অনিশ্চিত পৃথিবীতে তার চারপাশে যে অসংখ্য অনিশ্চিত ঘটনা ঘটছে তা থেকে গা বাঁচাবার এটাই সবচেয়ে নিরাপদ চাতুরি। মায়াভরা নীল চোখ দেখে কখনোই মনে হবে না এই চোখে অন্তর্ভেদী দৃষ্টিপাত সম্ভব। এ চোখ যেন সমাধানের অযোগ্য জীবনের নানান জটিলতায় হতভম্ব একজন লোকের চোখ। কিন্তু কুমড়োর ভেতর তীক্ষ্ণ, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি রাখে রস পেরট, আর তাই খুব বেশি দিনের পরিচয় না হলেও অতি দ্রুত কবির চৌধুরীর ডান হাত হয়ে উঠতে পেরেছে সে। কোচের সামনে বসে আছে দুজনের পরনেই লম্বা সাদা কোট। প্রেসিডেন্সিয়াল মোটর শোভাযাত্রায় যারা ড্রাইভারের দায়িত্ব পালন করবে তাদের জন্য এই পোশাক নির্ধারণ করেছে স্টেট ডিপার্টমেন্ট। জ্যাকেট পরা বা আস্তিন গোটানো ভালো চোখে দেখে না তারা। সান ফ্রান্সিসকোর পথঘাট এখনও ভালো করে চেনা হয়ে ওঠেনি কবির চৌধুরীর, তাই কোচ চালাবার দায়িত্ব পড়েছে রস পেরটের ওপর। এখানেই তার জন্ম।
গাড়ি না চালালেও রস পেরটের চেয়ে কম ব্যস্ত নয় কবির চৌধুরী। তার সামনে ইলেকট্রনিক যন্ত্রপাতির একটা প্যানেল রয়েছে। একটা বোয়িংয়ের কন্ট্রোল প্যানেলের সাথে খুব সামান্যই অমিল পাওয়া যাবে এর। কমিউনিকেশন সিস্টেম হিসেবে প্রেসিডেন্সিয়াল কোচে যা আছে তার সাথে এটার তুলনা চলে না, কিন্তু কবির চৌধুরীর যা দরকার তার সবই আছে এতে। বরং কয়েকটা যন্ত্রপাতির মান নিজ হাতে আরও উন্নত করে নিয়েছে সে। ঘাড় ফিরিয়ে পেছনের সিটে বসা লোকটার দিকে একবার তাকালো কবির চৌধুরী। চার্লি ব্রাউন একজন নিগ্রো, মানুষের চেয়ে ভালুকের সাথেই যেন তার সাদৃশ্য বেশি। শান্ত মেজাজের লোক, কখনোই ধৈর্য হারায় না, কবির চৌধুরীর একান্ত বিশ্বস্ত শিষ্য। প্লেট চার্লি, এনেছ? চার্লির মাথায় চুল আর ভুরুর মাঝখানে নগণ্য একটু খালি জায়গা নিয়ে কপাল, সেখানে কয়েকটা রেখা ফুটল। এর অর্থ একাগ্র মনোযোগের সাথে কিছু স্মরণ করার চেষ্টা করছে সে। 1 সেকেন্ড পর কালো মুখে উজ্জ্বল হাসি ফুটল। ইয়েস স্যার, এনেছি স্যার। সামনের দিকে ঝুঁকে সিটের তলা থেকে স্প্রিং ক্লিপ লাগানো একজোড়া নম্বর প্লেট তুলল সে। প্রেসিডেন্সিয়াল মোটর শোভাযাত্রায় যে কোচ 3টে ব্যবহার করা হবে সেগুলোর সাথে কবির চৌধুরীর কোচের বাইরের চেহারায় কোনো অমিল নেই। পার্থক্য শুধু এইটুকু যে সরকারি কোচে রয়েছে ওয়াশিংটন ডিসি প্লেট আর তারটায় রয়েছে ক্যালিফোর্নিয়া প্লেট। চার্লির হাতে যে প্লেট রয়েছে সেটা ওয়াশিংটনের। সরকারি গ্যারেজে অপেক্ষারত 3টে কোচের একটার নম্বর আর তার হাতের প্লেটের নম্বর একই। ভুলো না, বলল কবির চৌধুরী। সামনের দরজা দিয়ে আমাকে নামতে দেখলে তুমিও পেছনের দরজা দিয়ে নেমে যাবে। তোমার প্রথম কাজ প্লেট বদলানো। আমার মনে আছে স্যার। মুহূর্তের জন্য একটা সংকেত বেজে উঠল। একটা বোতামে চাপ দিল কবির চৌধুরী। S1 নব হিল থেকে জানতে চাইল ব্যারি রোজেন। ইয়েস। যথাসময়ে 40 মিনিট। গুড। বোতামে আরেকবার চাপ দিয়ে যোগাযোগ কেটে দিল কবির চৌধুরী। তারপর আরেকটা বোতামে চাপ দিল। S4 রওনা হও। চুরি করা পুলিশ কারে স্টার্ট দিল লালমুখ রজার হিল। পেছনে দ্বিতীয় গাড়ি নিয়ে প্যানোরামিক হাইওয়েতে উঠে এলো সে। গাড়ি খুব জোরে ছোটালো না, তাতে লোকজনের দৃষ্টি আকর্ষণ করা হবে। কয়েক মিনিটের মধ্যে টামালপাইজ রাডার স্টেশনে পৌঁছে গেল ওরা। রাডার স্টেশনের কোথায় কি আছে সব তাদের মুখস্থ। স্মৃতিতে জমা আছে গোটা এলাকার লেআউট। চোখ বেঁধে দিলেও স্টেশনের যে কোনো অংশে যেতে পারবে তারা। 6 ফিট 3 ইঞ্চি রজার হিল তার সঙ্গীদের বলল, আমরা পুলিশ, তাই না? জনসাধারণের অভিভাবক, অর্থাৎ গুলি করা চলবে না, বসের নির্দেশ। সঙ্গীদের একজন জানতে চাইল, কিন্তু পরিস্থিতি যদি বাধ্য করে? তোমার ভাগের অর্ধেক টাকা কাটা যাবে। আমি বাবা তাহলে গুলির মধ্যে নেই। আরেকটা বোতামে চাপ দিল কবির চৌধুরী। S3 চেস্টন আর জ্যাকের কোড নম্বর। যারা ঘুমন্ত গার্ডের নাকে গ্যাস ছেড়ে সরকারি কোচগুলোর একটাই উঠেছিল। সরকারি গ্যারেজ থেকে বেরিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে ফিরে গিয়েছিল ওরা। এখন আবার ফিরে এসে গ্যারেজের সামনে ডিউটি দিচ্ছে। চেস্টন সাড়া দিল। S3 খবর বলো। শুধু 2জন ড্রাইভার পৌঁছেছে। গার্ড ঘুম থেকে উঠেছে বেশ কিছুক্ষণ হলো। হাবভাব থেকে পরিষ্কার বোঝা যায় কিছু সন্দেহ করেনি। অপেক্ষা করো। আরেকটা সংকেত ধ্বনি হতে হাত বাড়িয়ে অন্য একটা বোতামে চাপ দিল কবির চৌধুরী। S5 যথাসময়ে 30 মিনিট। গুড। নতুন আরেকটা বোতামে চাপ দিল কবির চৌধুরী। S2 যারা 2জন প্রায় একই গঠনের, সেই মার্কুয়েজ আর ওয়াল্টারের কোড নম্বর এটা। ইয়েস। তোমরা এবার রওনা দিতে পারো। দিলাম স্যার, বলল ওয়াল্টার। মার্কুয়েজকে সাথে নিয়ে পায়ে হেঁটে রওনা হয়ে গেল সে। গন্তব্য US নেভি স্টেশন অ্যালামেডা। নেভাল এয়ার ইউনিফর্মে সত্যি চমৎকার মানিয়েছে ওদেরকে। দুজনেরই কাঁধ থেকে ঝুলছে একটা করে ফ্লাইট ব্যাগ। লেদার ব্যাগের জিনিসপত্র এগুলোই ভরে নিয়ে সেটা ডাস্টবিনে ফেলে দিয়েছে ওরা। নেভি স্টেশনের কাছাকাছি এসে হাঁটার গতি বাড়িয়ে দিল, যেন খুব তাড়া আছে। স্টেশনের ঢোকার মুখে 2জন গার্ডকে দেখলো। হনহন করে হাঁটায় তাদের কাছে গিয়ে দাঁড়াবার আগেই ঘেমে গেল ওরা। একজন গার্ড 2 পা এগিয়ে এলো ওদের দিকে। পকেট থেকে বের করে তাকেই ওরা কার্ড দেখালো। লেফটেন্যান্ট কার্টার, লেফটেন্যান্ট মার্টিন। হ্যাঁ, কিন্তু আপনারা বেশ একটু দেরি করে ফেলেছেন স্যার। জানি, বলল ওয়াল্টার। সরাসরি হেলিকপ্টারে যাব আমরা। কিন্তু স্যার সেটা তো নিয়ম নয়।
তাছাড়া কমান্ডার মিডো আমাকে বলে রেখেছেন পৌঁছেই তার কাছে রিপোর্ট করতে হবে আপনাদের। নাবিক গলার স্বর হঠাৎ খাদে নামিয়ে চুপি চুপি বলল, কমান্ডারের মেজাজ সুবিধের মনে হলো না স্যার। বলো কি? সত্যি সত্যি চিন্তিত হয়ে উঠল ওয়াল্টার। তার অফিসটা কোন দিকে? বাদিকে, 2 নম্বর দরজা স্যার। মার্কুয়েসকে সাথে নিয়ে দ্রুত সেদিক এগুলো ওয়াল্টার। দরজায় নক করে ঢুকে পড়ল ভেতরে। যুবক এক পেটি অফিসার ডেস্কের পেছনে বসে নার্ভাস ভঙ্গিতে দাঁত দিয়ে নখ খুঁড়ছে। নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে তার ডান দিকের একটা দরজা দেখিয়ে দিল ওদেরকে। তার আচরণই বলে দিল কমান্ডারের ঘরে যে অপ্রীতিকর দৃশ্যের অবতারণা হতে যাচ্ছে তাতে নিজের কোনো ভূমিকা চায় না সে। নক করে ভেতরে ঢুকলো ওয়াল্টার, মাথা নিচু করে আছে। খোলা ফ্লাইট ব্যাগে চোখ রেখে কিছু খুঁজছে এইরকম ভাব। এই সাবধানতার কোনো দরকার ছিল না। অধীনস্থ কর্মচারীদের কোনো ত্রুটি দেখতে পেলে বড় সাহেবরা সাধারণত যা করে থাকে, কমান্ডার গ্লেন মিডো ঠিক তাই করছিল। সামনের একটা প্যাডে ওয়াল্টার আর মার্কুয়েজের নামে অভিযোগ লিখছিল সে। ওয়াল্টারের পিছু পিছু ঢুকে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিল মার্কুয়েজ। কোনো শব্দ হলো না। ফ্লাইট ব্যাগটা ডেস্কের কিনারায় রাখলো ওয়াল্টার। তার ডান হাত ব্যাগের আড়ালে পড়ে গেছে, সেই সাথে অ্যারোসল গ্যাস ক্যানটাও। দয়া করে এলে তাহলে? কমান্ডার মিডো বোস্টনের লোক, গলার আওয়াজে সেখানকার টান তীব্র। তোমাদের ওপর কড়া হুকুম ছিল? কথা শেষ না করে ধীরে ধীরে মাথা তুলে তাকালো সে। জানি অজুহাতের কোনো অভাব হবে না। হঠাৎ চোখ পিটপিট করল সে, কিন্তু এখনও অমঙ্গল কিছু আশঙ্কা করেনি। তোমরা কারা? তোমরা তো কার্টার আর মার্টিন নও। রাগে বিস্ময়ে আরও লাল হয়ে উঠল ফোলা বেলুন আকৃতির লালচে চেহারা। না, দেখতেই তো পাচ্ছেন, নই। এতক্ষণে বিপদ টের পেল কমান্ডার। ডেস্কের একটা বোতামের দিকে হাত বাড়ালো সে। তার হাত বোতাম স্পর্শ করার আগেই অ্যারোসল ক্যানের বোতামে চাপ দিল ওয়াল্টার। প্রায় সাথে সাথেই ডেস্কের ওপর মুখ থুবড়ে পড়ল মিডো। মার্কুয়েজের দিকে ফিরে মাথা ঝাঁকালো ওয়াল্টার। ইঙ্গিত পেয়ে দরজা খুলে বাইরের অফিসে বেরিয়ে গেল মার্কুয়েজ। পিছনে একটা হাত নিয়ে গিয়ে দরজাটা আবার বন্ধ করে দিল সে। অপর হাতে ব্যাগের ভেতরটা হাতড়াচ্ছে। ডেস্কের পেছনে চলে এলো ওয়াল্টার। ফোনের নিচে বোতামগুলো পরীক্ষা করলো। তারপর রিসিভার তুলতে শুরু করে চাপ দিল একটায়। টাওয়ার? স্যার? লেফটেন্যান্ট কার্টার আর মার্টিনকে ইমিডিয়েট ক্লিয়ারেন্স দাও, বলল ওয়াল্টার। কথার সুরে বোস্টনের টান প্রকট। S3-কে আবার ডাকলো কবির চৌধুরী। চেস্টন আর জ্যাক সরকারি গ্যারেজের সামনে ডিউটি দিচ্ছে। খবর বলো। লাইনে দাঁড়াচ্ছে স্যার। সরকারি গ্যারেজের ভেতর আসলেও লাইনে দাঁড়াচ্ছে কোচগুলো। 2টো কোচে উঠে পড়েছে আরোহীরা। ওগুলো এখন রওনা হবার জন্য তৈরি। চেস্টন আর জ্যাক যেটায় উঠেছিল এই দুটোর মধ্যে সেটাও রয়েছে। এই কোচ বরাদ্দ করা হয়েছে সাংবাদিক, বেতারকর্মী আর ক্যামেরাম্যানদের জন্য। আরোহীরা যারা উঠেছে তাদের মধ্যে মহিলা রয়েছে 4 জন। 3 জনের বয়স আঁচ করা প্রায় অসম্ভব, বাকি একজন যুবতী। কোচের পেছন দিকে একটা প্ল্যাটফর্ম রয়েছে। 3টে সিনে ক্যামেরা বসানো হয়েছে সেখানে। মোটর শোভাযাত্রার এই কোচ সবার আগে থাকবে। তার ঠিক পিছু পিছু আসবে প্রেসিডেন্সিয়াল কোচ। ফলে ভিআইপিরা সারাক্ষণ ক্যামেরার চোখে থাকতে পারবেন। এই কোচে বিদেশি লোকও আছে। ওয়ালথার, কোল্ট, বেরেটা, স্মিথ অ্যান্ড ওয়েসন কিংবা আর যেসব স্মল আর্মস আছে সেগুলো দেখলেই চিনতে পারবে এমন আরোহী রয়েছে 3 জন। কিন্তু এদের পায়ের সামনে যদি একটা টাইপরাইটার আর একটা ক্যামেরা রাখা হয়, কোনটা কি চিনতে পারবে না। এই কোচের নাম দেওয়া হয়েছে লিড কোচ। এই কোচের একজন আরোহী ক্যামেরা চিনতে কোনো অসুবিধা হবে না তার। সাথে একটা রয়েছেও, যদিও সেটাকে শুধু একটা ক্যামেরা বলা সঙ্গত হবে না, অত্যন্ত জটিল একটা অ্যাপারেটাস। ওয়ালথার, কোল্ট, বেরেটা, স্মিথ অ্যান্ড ওয়েসন কিংবা আর যেসব স্মল আর্মস আছে সেগুলো দেখামাত্র শুধু যে চিনতে পারবে সে তাই নয়, কোনটার কী বৈশিষ্ট্য তাও বলে দিতে পারবে। এ ধরনের আগ্নেয়াস্ত্র সাথে রাখার অনুমতি পায় সে, প্রায় রাখেও সবসময়। কিন্তু আজকের এই অনুষ্ঠানে সে নিরস্ত্র, প্রয়োজন হবে না মনে করে সাথে আনেনি। আগ্নেয়াস্ত্র না থাকলেও তার ক্যামেরার তলায় লুকানো রয়েছে একটা মিনিয়েচারাইজড ট্রানজিস্টরাইজড ট্রান্সিভার রেডিও। তার কাগজপত্র পরীক্ষা করলে দেখা যাবে সে একজন ভারতীয়, নাম প্রদ্যুৎ মিত্র, লন্ডনের দ্য নিউজ পত্রিকার একজন রিপোর্টার। সত্যি এবং মিথ্যের মিশেল দেওয়া তথ্য এগুলো।
আসলে সে ভারতীয় নয়, বাংলাদেশি। তার নাম প্রদ্যুৎ মিত্রও নয়, শ্রীমান মাসুদ রানা। তবে দ্য নিউজের একজন রিপোর্টার বটে। দ্য নিউজের সম্পাদক জহিরুল ইসলাম এই অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছে রানাকে। মধ্যপ্রাচ্যের দুই কর্ণধারের সাথে মার্কিন প্রেসিডেন্টের তেল আলোচনার ফলাফল সম্পর্কে বিস্তারিত রিপোর্ট করতে হবে ওকে। বলাই বাহুল্য, ছদ্মবেশ নিয়ে আছে রানা। সিক্রেট এজেন্ট হিসেবে সংশ্লিষ্ট মহলের অনেককেই চেনে সে। সেই চেনা মুখকে যদি রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করতে দেখে ওরা, সন্দেহ এবং অপ্রত্যাশিত বিপদ হওয়ার আশঙ্কা থাকে, সে কারণেই ছদ্মবেশ। প্রেসিডেন্সিয়াল কোচের পেছনে থাকবে রিয়ার কোচ। লিড কোচের চেয়ে আরোহী সংখ্যা এতে বরং বেশি, কিন্তু রিপোর্টার আর ক্যামেরাম্যান মাত্র 2-1 জন, বাকি সবাই FBI। খানিক পর মোটর শোভাযাত্রা যখন শুরু হবে, প্রেসিডেন্সিয়াল কোচের সাথে ফোর্ট নক্সের বিশেষ কোনো পার্থক্য থাকবে না। তাই কোনো রিপোর্টার ভাবছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এত লোক এখানে না থাকলেও চলতো। প্রেসিডেন্সিয়াল কোচে লোক রয়েছে মাত্র 3 জন, সবাই ক্রু। সাদা কোট পরা ড্রাইভার তার রিসিভ সুইচের দিকে নামানো রেডিওর স্পিকার থেকে নির্দেশ পাবার অপেক্ষায় বসে রয়েছে। বারের পেছনে রয়েছে সুন্দরী এক যুবতী, রাষ্ট্রীয় মেহমানদের সেবা করার সুযোগ পেয়ে ধন্য মনে করছে নিজেকে। আরও পেছন দিকে নিজের কমিউনিকেশন কনসোলের সামনে বসে রয়েছে রেডিও অপারেটর।